বাহিরে মৃদু ছন্দে বৃষ্টি পড়ছে। নন্দা বসে আছে আরামকে দাঁড়ায়, তার স্থির দৃষ্টি স্থির, অনুভূতি স্তম্ভিত। তার সামনে বিছানাতে বসে আছে বিহারিণী, যার চোখে অশ্রু, ভাষারা মৃত। খানিক সময় পার হতেই নন্দা প্রশ্ন ছুড়ল, তোমার সাথেও ভারী সম্পর্কটা কিসের? বিহারিণী হাসল। মৃদু মন্দ বাতাসে তখন উঠছিল বাতায়নের কোল ঘেঁষে থাকা মহামূল্যবান পর্দাখানা। বিহারিণী সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করে মেঘমন্দ কণ্ঠে বলল, তোমার সাথে যে সম্পর্ক ছিল ওই বাড়ির, আমার সাথেও তাই ছিল। নন্দা বিস্মিত হলো। বিস্ময়ে বিস্ময়ে টইটম্বুর হলো তার চারপাশ। সে হাতড়ে বেড়ালো কণ্ঠধ্বনির ভাষাদের, অথচ তার ভাষারা আজ নির্বাক। কণ্ঠে তার দেখা দিল ক্ষীণ কম্পন। সেই কম্পন যুক্ত কণ্ঠ নিয়ে সে বলল, হেয়ালি করো না, কৌতূহল বাড়ছে। আমাকে সবটা জানাও, আমি জানতে চাচ্ছি। বিহারিণী দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাসে যেন ভেসে এলো তার অতীতের দীর্ঘ যন্ত্রণার গান। আকাশপানে দৃষ্টি নিবদ্ধ করে সে বলল, সইতে পারবে না যে? এমন একটা জীবন সয়ে বেঁচেছিলাম, আর তুমি বলছো সইতে পারবো না? হাসালে। আজকাল আমি সবই সইতে পারি, ভাগ্য শিখিয়ে দিয়েছে। সে আমার বেলা বড্ড নিষ্ঠুর কি না? আমি যদি বলি আমি তোমার স্বামীর প্রথম ভাগীদার ছিলাম, তাহলে তোমার অনুভূতি কেমন হবে? তুমি মানবে সেই কথা? বিশ্বাস করবে আমাকে? কষ্ট হবে না স্বামীর ভাগীদার ছিল জেনে? নন্দা বিস্ফোরিত নয়নে বিহারিণীর পানে চাইল। তার আকাশ পাতাল উজাড় করে নিজ মনে হলো নিজেকে, যেন মনে হলো সবটুকু ভ্রম, সবটুকু মিথ্যে কোনো মরীচিকা। এই বুঝি তার সকল ভ্রম কেটে যাবে, এই বুঝি সকল সত্য মুহূর্তে মিথ্যে হয়ে যাবে, এবং নন্দা বিশ্বাসঘাতকতার তোপ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে। অথচ না, তেমন কিছুই হলো না। সব কিছু ভ্রম বের হলো না। অথচ না, তেমন কিছুই হলো না। নন্দার ও আর কষ্ট কমল না। ঘাতকতায় মেয়েটা ক্লান্ত। কণ্ঠনালীর ভাষা ফুরিয়েছে নন্দার সকল বিস্ময়। সে বিভস কণ্ঠে শুধালো, তুমি কি সত্যি বলছো? মজা করছো না তো? এমন একটা ব্যাপার নিয়ে কে মজা করে, যেখানে মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেখানে আমি স্বামী নিয়ে এমন ঠাট্টা করব? এত অবুঝ আমাকে ভেবো না। আমি এতটাও বোকা না, আমি এতটাও ভারসাম্যহীন না। কিন্তু তোমার কথা তো কখনো শুনিনি ওদের মুখে, এমনকি তিনিও তো বলেননি। শুধু জানতাম তার প্রেমিকা আছে, অথচ তার বউ আছে বা ছিল তা তো কখনো বলেননি। তুমিও কি কেবল তার বিছানার সঙ্গী হয়েছিলে? না নন্দা, না। আমি তার ভালোবাসার সঙ্গী ছিলাম। সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু শেষ অবধি তার ভালোবাসা টেকেনি। এটাও আমার দুর্ভাগ্য। ভালোবাসা স্থায়ী না হওয়ার কারণ কি? আর তুমি সাহেবদের কাছে এসে পড়লে কিভাবে? আর এসেছো মানলাম, কিন্তু আর ফিরে যাওনি কেন? নন্দার অনবরত প্রশ্নে বুক ভারী হলো বিহারিণীর। চোখের সামনে ভেসে উঠল সোনালি অতীত। আর মনে বলতে লাগলো, আমার সাথে তোমার গত হওয়া স্বামী সুদর্শনের বিয়ে হয়েছিল বহু বছর আগে। তখন সে সদ্য তরুণ আর আমি সদ্য কিশোরী। আমাদের বাড়ি ছিল কলকাতা। আমার বাবার আমন্ত্রণে একবার সুদর্শন কলকাতা যান, এবং সেখানেই তিনি আমাকে পছন্দ করেন, এবং অতঃপর খুব গোপনে আমাদের পত্র আদান প্রদান চলে। প্রণয় জমে গিয়েছিল দারুণভাবে। তারপর আরও প্রায় 6 বছর আগে তার সাথে আমার বিবাহ কার্য সম্পাদিত হয়, বেশ জমজমাটভাবে। বউ হয়ে এলাম সোহাগচরে। সোহাগচর হলো বিহারীর নিমহলের পূর্ব নাম। আমাকে তিনি এতটাই ভালোবাসতেন যে আমার নামের সাথে মিশিয়ে এই বিশাল বাড়িটার নামকরণ করেছিল। আমাদের ভালোবাসায় পরিপূর্ণ সংসার ছিল, কোনো কিছুর ছিল না অভাব। যদিও খুড়ো শ্বশুর একটু অন্য ধাঁচের ছিল, কিন্তু বাকিরা ছিল দারুণ। কাটছিল সুখের দিন। কিন্তু হঠাৎ কালো নজর পড়ল সংসারটায়, এবং সব এক মুহূর্তে শেষ হল। সব শেষ। আমার সংসার, আমার ভালোবাসা, এমনকি আমিও। বাহিরের প্রকৃতি এতক্ষণ ভালো থাকলেও এখন কিছুটা আঁধার হয়ে এসেছে। আবার নন্দাদের নির্বাসন মহলে আজ একটা আনন্দ অনুষ্ঠান আছে। সেটার জন্য চলছে তুমুল আয়োজন। ঘন হয়ে আসা আকাশটার পানে চাইল নন্দা। গগন পক্ষ যেন তারই অন্তঃস্থলের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। নন্দা হতাশার শ্বাস ফেলল। বিহারিণী মহলের মানুষগুলো নিখুঁত অভিনয় জানে। তা না হলে কি আর এমনভাবে একটা জলজান্ত মানুষের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারত? নন্দা বিশাল এক শ্বাস ফেলল, বলল,
কি ঝড় এসেছিল? বিহারিণী সুদূরে তাকিয়ে করুণ স্বরে জবাব দিল, নবনীল নামক ঝড়। যে ঝড়কে আমি বন্ধু ভেবেছিলাম, যেমন তুমি ভেবেছিলে। ওর সাথে আমার বন্ধুর মতন সম্পর্ক ছিল। আমি যেহেতু কলকাতা থাকতাম, তাই অন্যান্যদের চেয়ে একটু বেশি স্বাধীন চেতা ছিলাম। নবনীল আর আমার সেজন্য প্রচুর ভাব হয়েছিল। আমার স্বাধীন চেতা ভাব আরেকটু বাড়াতে সে সাহায্য করেছিল। কিন্তু সেটাই আমার কাল হয়। একবার তোমার স্বামী শহরে গেলেন, বাড়িতে কেউ নেই, আমি ঘুমিয়েছিলাম। এত ঘুম সেদিন কোথা থেকে এলো নিজেও জানি না। আমার ঘুম ভাঙে তখন দেখি মধ্যরাত। আমাকে বাগানে বেঁধে রাখা হয়েছে। চোখের উপর অনবরত জল ছেটানো হচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখি সকলে দাঁড়িয়ে আছে। আমার শরীরে বস্ত্রের আবরণ খুব ক্ষীণ ছিল। লজ্জা নিবারণের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তার আগেই আমার শরীরে চাবুকের আঘাত পড়ল। আমি আতকে উঠলাম। ব্যথাটা শরীরে পৌঁছালেও উপস্থিত ঘটনা মস্তিষ্ক অবধি পৌঁছালো না। তখন আমার খুড়ো শ্বশুর একদলা থুতু ফেলে কেমন ঘৃণহিত স্বরে বলল, আমরা বাড়িতে নেই আর তুমি পরপুরুষ নিয়ে এসে রেখেছিলে। ছি, শহরে মেয়ে কিনা বেলাল্লাপনা শুরু করে দিয়েছে। আমি তখন বুঝলাম আমার অগোচরে আমার সাথে অন্য কিছু হয়ে গিয়েছে, যার তাৎপর্য এমন। আমার কোনো প্রেমিক আছে যাকে আমি বাড়িতে এনেছিলাম, এবং নবনীল সেটা সবাইকে খবর দিয়ে এনে জানিয়েছে, এবং সবাই লোকটাকে বের হতে দেখেছে। সেদিন নবনীলও বাড়িতে ছিল, কিন্তু সে আমার মিথ্যা কেন বলল? আমি কিছুই বুঝতে পারছিলাম না। যদিও আমি বিশ্লেষণ করতাম, কিন্তু সুদর্শনের চোখে আমি আমার জন্য সেদিন যে ঘৃণা দেখেছি, তারপর আর বিশ্লেষণ করার ভাষা পাইনি। ভালোবাসার মানুষের কাছে নিচু হয়ে যাওয়াটা মৃত্যুর চেয়ে কষ্টকর। এটা নিয়ে বেঁচে থাকা যায়। তারপর ওনার আদেশেই আমার শরীরে ব্যত্রাঘাত চলে এবং আমাকে নদীতে ফেলে দেওয়ার হুকুম সেই দেন। এরপর আর ব্যাখ্যা করিনি কাউকে কিছু, কেবল মেনে নিলাম সবটা। ভেবেছিলাম মরেই যাব। হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়, আমিও আমার মৃত্যুবরণ করে নিই। কিন্তু কোনো ভাগ্যে এই গ্রামে এসে পৌঁছায় এবং তোমার বর্তমান স্বামী আমাকে রক্ষা করেন। এরপর অনেক দিন কাউকে চিনিনি, উন্মাদ হয়েছিলাম। পরে সুস্থ হলেও আর ফিরে যায়নি। কোথায় ফিরে যাব? যে সংসার আমাকে ত্যায্য করেছে সে সংসারে? আর যাই হোক, বিতাড়িত জায়গা ফের যাওয়া হলো নিজের প্রতি নিজের সবচেয়ে করা বড় অপমান। তোমার বর্তমান স্বামী পর্যাপ্ত সময় ও সাহায্য দিয়েছে আমাকে। আমি সুস্থ হলেও তার প্রকাশ করিনি, সেও জানতে চায়নি। আসলে তুমি ভাগ্যবতী নন্দা, তাই এমন একটা স্বামী পেয়েছ। সামলে রেখো। ভালো যা কিছু আছে পৃথিবীতে, তার দিকে খারাপ দৃষ্টি সকলেরই পড়ে, হোক সেটা বস্তু, মানুষ কিংবা সম্পর্ক। যার যেটার অভাব সে সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সময় থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে নিও। কথা থামতেই বিহারিণী ছুটে বেরিয়ে গেল। নন্দা কিং কর্তব্য বিমূঢ়। বিহারিণীর বলা গল্পে তার মায়া হলো, অথচ একবারও সে ভেবে দেখল না এ গল্পের পেছনে আদৌ কোনো গল্প আছে কিনা। আনন্দ অনুষ্ঠানে চারপাশ মুখরিত। নন্দার নামে জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে চারপাশ জুড়ে। গ্রামের মানুষ মহা খুশি। আজ থেকে তাদের সকল দায়িত্ব সাহেব বধূর উপর নিয়োজিত হয়েছে। দু গ্রামের দায়িত্ব এখন অলকানন্দার উপর। ছোট মেয়েটা এখন শাসন চালাবে দুটো গ্রামে। প্রশংসায় আলোড়িত চারপাশ। নন্দা কেবল দু চোখ ভরে দেখল সব। ভেতর ভেতর তার অসীম আনন্দ তোলপাড় শুরু করে দিয়েছে। এত কিছু তার পাওয়ার কথা ছিল না, তবু সে পাচ্ছে। যে সম্মান স্রোতের বেগে হারিয়ে গিয়েছিল, সেই সম্মানই আবার দ্বিগুণ হয়ে ফিরে এসেছে। সব কিছুর কর্তৃত্ব কেবল একজনের, যে মানুষটাকে নন্দা এক সময় সহ্য করতে পারত না। অলকানন্দা নির্বাসন মহলে সুখী সীমা নেই। সকলের মুখে আনন্দের হাসি। হাসছে তার শাশুড়ি কাদম্বরী দেবীও। বুক ফুলিয়ে নিজের আনন্দ প্রকাশ করছে। মহিলাটি বারংবার নন্দার প্রশংসায় আত্মহারা হচ্ছেন, অথচ একবারও সে মুখ ফুটে বলেনি যে এসব কিছুর পেছনে সবটুকুই তার ছেলের অবদান। নন্দা কেমন মুগ্ধ চোখে দেখল মানুষটিকে। একটা মানুষ কতটুকু ভালো হতে পারে, কতটুকু ভালো হলে তার ভেতরে কেবল মায়ের ছোঁয়াই থাকে। সবাই যখন আনন্দে আত্মহারা, খুব গোপনে কেউ একজন দীর্ঘশ্বাস ফেলল, যা আড়াল হয়নি নন্দার কাছে। কিন্তু মানুষটা দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল না, তবে কোনো কারণে এই অস্থিরতা। নন্দা প্রশ্ন করতে গিয়েও করল না।
এই বুঝি অনধিকার চর্চা হয়ে গেল। আকাশের বুকে ভারী হলো রাত। স্টিফেন উপস্থিত হলো নিজের কক্ষে। এখন আর বাহিরে বৃষ্টি নেই, তবে মৃদু বাতাসে উঠছে জানালার পর্দাগুলো। ঘরে জ্বালিয়ে রাখা ছোট ছোট প্রদীপের অগ্নিশিখা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। স্টিফেনকে দেখে আজ হাসল নন্দা। কোমল স্বরে বলল, চিরজীবনের মতন ঋণী না করলেও তো পারতেন, চিরজীবনের মতো ভালোবাসিলেও তো পারো। মিষ্টি মধুর হাসি জড়ানো স্টিফেনের ঠোঁট জোরে। কথার ধাঁধায় নন্দাকে আটকাতে পেরে সে যেন বেশি খুশি হয়েছে। নন্দাও চমকে গেল। চোখের মনে অনবরত ঘোরাতে লাগলো, কিঞ্চিত লজ্জা লুকানোর প্রচেষ্টা আর কি। স্টিফেন এবার শব্দ করে হাসলো, মিহি স্বরে বলল, লজ্জা পাইতেছো কেন সানশেন? তুমি লজ্জা পাইলে যে পৃথিবীর সমগ্র সৌন্দর্য তোমার পদতলে এসে মূর্ছা যায়। তুমি এমন অন্যায় করিও না কন্যা, এত সুন্দর হয়েও না। স্টিফেন যে বারে বারে তোমারও প্রেমে নিজেকে নিঃশেষ করিতে চায়। নন্দার কথা ফুরালো। কাঠখোক্কা লোকটা তার কাছে এলেই যেন পৃথিবীর সবচেয়ে নরম মানুষ হয়ে যায়। কি তার পরিবর্তন! অথচ সুদর্শন কখনো নন্দাকে নিজের ভাবেইনি, কখনো নন্দাকে জিজ্ঞেস করেনি সে আদৌ ভালো আছে কিনা। রীতিমতো পুরুষ জাতির উপর তার ঘৃণা জন্মে গিয়েছিল। অথচ স্টিফেনকে কোনো নারী ফেরাতে পারবে না, ভালোবাসতে বাধ্য হবে। এমন একটা মানুষকে ভালো না বাসলে ক্ষতিটা প্রকৃতপক্ষে নিজেরই হবে। আর নন্দা সেই ক্ষতি করেছেন একদিন। খুব গোপনে দীর্ঘশ্বাস ফেল নন্দা। কথা ফুরানোর চেষ্টা করে বলল, আমি আপনার কাছে আমরণ কৃতজ্ঞ থাকব। আমরণ কৃতজ্ঞ থাকার প্রয়োজন নেই সানশেন, আমরণ তুমি আমার হয়ে থাকলেই হবে। চারপাশে প্রবল বেগে বাতাসে বইতে লাগলো। শীতল হয়ে উঠল উপস্থিত মানবীর শরীর। এ বাতাস যেন কেবল প্রকৃতির বাতাস নয়, এটি ভালোবাসার নতুন শুভারম্ভর লক্ষণ। এটি ভালোবাসার একটি রাতের চিহ্ন, যে রাত আকাশের বুকে লিখছে কেবল মুগ্ধতা। নন্দার অপছন্দের এই সংসার জীবনে পছন্দ নামক শব্দ যুক্ত হয়েছে। হ্যাঁ, সে বোধহয় এখন স্টিফেনকে ধীরে ধীরে খুব আপনজন ভাবতে শুরু করে দিয়েছে, যার উপর ভরসা করে কাটানো যায় বছরের পর বছর, যুগের পর যুগ, এমনকি সারাটি জীবনও। যাক, এ পৃথিবীতে নন্দারও কোনো আপন মানুষ হলো যে তাকে ছায়া দেবে, সাহস দেবে এবং নিঃস্বার্থ ভালোবাসা দেবে। নিশ্চুপ নিস্তব্ধ এক কঠিন ঝড়ে পরিস্থিতি স্তব্ধ। সকলে যেন বুঝে উঠতে পারছে না এই জায়গায় কিছুক্ষণের মাঝে কি ঘটে গেল। নন্দা রীতিমতো হাত পা কাঁপছে। শেখর ঘোষের নিথর দেহটা পড়ে আছে আরামকে দাঁড়ায়, ভীষণ অযত্নে অবহেলায়। ললিতার চোখে মুখে নির্লিপ্ততা, শতাব্দ কি কর্তব্য বিমূঢ়। হুট করে এমন একটা কাণ্ড হতে পারে এটা যেন কারো ধারণার মধ্যেই ছিল না। সব তো স্বাভাবিকই ছিল, সাধারণ কথা কাটাকাটির মাঝে এত ভয়ঙ্কর একটা কাজ হয়ে গেল। ললিতার মতো মেয়ে এমন কাজ করতে পারলো? যে বাবা হাসি হাসি মুখে মেয়ের সাথে কথা বলছিলেন, এত বাক বেতনটার পরও কিছু বলেনি মেয়েকে, সে বাবাকে খুন করতে ললিতার একবারও কি বুক কাঁপল না? শতাব্দ অস্ফুট স্বরে বলল, এখন এখান থেকে বের হতে হবে ললিতা, এক মুহূর্ত এখানে দাঁড়ানো উচিত হবে না। ললিতা কাজের থেকেও শতাব্দর কথা নন্দাকে বেশি অবাক করে দিল। ললিতা যে এমন একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে তার জন্য শতাব্দ একটা কথাও বলল না, বরং চেষ্টা করছে এই জায়গা থেকে যাওয়ার। এত কিছু হয়ে গেল, কোনো শোকতাপ দেখা গেল না তাদের মাঝে। তবে কি তারা এসব ভেবে এখানে এসেছিল? কেবল নন্দাই জানতো না ব্যাপারটা। নন্দার ভাবনার মাঝেই ললিতার কণ্ঠস্বর পাওয়া গেল, শতাব্দ, তুই নন্দাকে নিয়ে বাহিরে যা, আমি আসছি। আসছি মানে? কোথায় যাবি তুই? জমির ওই কাগজগুলো যদি আমরা আমাদের কাছে নিয়ে যাই তাহলে হয়তো মানুষগুলোকে জমিটি ছাড়তে হবে না। তোর যাওয়ার দরকার নেই, তুই আমাকে বল কোথায় আছে সেগুলো, আমি নিয়ে আসছি। নন্দা কেবল চুপচাপ করে শুনে গেল সবটা। একজন মানুষ দেশ সেবায় কতটা ব্রত হলে নিজের বাবাকে এভাবে মেরে ফেলতে দুবারও ভাবে না, মেরে ফেলার পর অনুশোচনাও জাগে না। নন্দার ভাবনার মাঝেই একে কতগুলো কাগজ নিয়ে আসলো। শতাব্দ ললিতার মাঝে প্রচুর ব্যস্ততা থাকলেও নন্দার স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কিছুই বোধগম্য হচ্ছে না। একটু আগে যে মানুষটার সাথে সে কথা বলল, সে মানুষটাই কিনা এখন তার সামনে নিথর হয়ে পড়ে আছে। ললিতা বলল, চল নন্দা, বের হতে হবে। কোম্পানির কেউ আমাদের দেখে ফেললে ঘোর বিপদ হয়ে যাবে। বিভিন্ন সাহেবদের আনাগোনা থাকে বাড়িতে,
নন্দ অস্ফুট স্বরে বলল, মানুষটার লাশ কি তাহলে এভাবেই থাকবে? কতক্ষণ এমন লাশ পড়ে থাকবে? লাশ একা ফেলে রাখাও তো ভালো না। কুসংস্কারের কথা বলিস না তো নন্দা, এখন এসব বলার সময় নাই। না, এখন আবেগ দেখানোর সময়। দ্রুত বের হতে হবে। তোমরা বের হও, আমি না হয় থাকছি ওনার সাথে। মানুষটাকে একা ফেলে যেতে পারবো না। এক মুহূর্তের জন্য হলেও সে আমাকে খুব আপন মানুষের মতো অনুভব করছে, ভালো আচরণ করছে। সে কৃতজ্ঞতা ভুলে তো চলে যেতে পারি না। নন্দার কথায় হাসল ললিতা। এবার তার বাম চোখের কোণায় চিকচিক করলো কিছু অশ্রুবিন্দু। শক্ত থাকার পরও তার অশ্রুবিন্দুরা যেন তার কথা শুনল না। তার সাথে করলো চরম বেইমানি, যেমন বেইমানি সে করেছে নিজের বাবার সাথে। যতই হোক, বাবার মৃত্যু কি সন্তান মানতে পারে, তাও যদি হয় নিজের হাতে? নন্দার হতভম্ব ভঙ্গিতে বোঝাই যাচ্ছে সে নিজের মধ্যে নেই। ধীরে ধীরে ললিতাও যেন ঘোরের মাঝে চলে যাচ্ছিল। শতাব্দ দিক শূন্য হয়ে দুজনের হাত ধরে টেনে বেরিয়ে গেল বাড়িটা থেকে। নন্দা তবুও ঘাড় ঘুরিয়ে পিছে ফেলে আসা শেখর ঘোষের দিকে তাকিয়ে রইল। লোকটার চোখের পাতা মেলা, মনে হচ্ছে সুস্থ সবল মানুষ। অপলক দৃষ্টিতে তাকিয়ে রেখেছে দেখছে পৃথিবী। নন্দার খুব পরিচিত মনে হলো এই মুখমণ্ডল। মনে হলো বহুদিন আগ থেকে সে এই মুখমণ্ডলের মানুষকে চেনে, অথচ আজকে শেখর ঘোষের সাথে তার প্রথম সাক্ষাৎ হলো। কেন এত পরিচিত ঠেকছে তাহলে? শতাব্দ ললিতা কিছুটা আগেই ছিল, পেছনে পড়ে গেল নন্দা। তারা গেট থেকে বের হতেই সাহেবী একটা গাড়ি সেখানে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে প্রবেশ করল। আজ নন্দার বাড়িতে ফিরতে অনেক সময় লেগে গেল। চারপাশে তখন গোধূলি বিদায় নিয়েছে। কাকের অসহ্যকর খোর আশপাশে শোনা যাচ্ছে না। উত্তপ্ত প্রকৃতি এখন প্রায় শীতল। বিরাট বিরাট তাল গাছ মৃদুবন্ধ বাতাসে যেন নাচছে আহ্লাদে। নন্দার চোখ জ্বালা করছে, মাথাটাও ধরে এসেছে প্রায়। ভারী একটা যন্ত্রণার আভাস মাথা জুড়ে। সে ক্লান্ত ভঙ্গিতে বাড়ির ভেতরে ঢুকলো। চারপাশে তখন কৃত্রিম আলোর ঘনঘটা। নন্দা বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখল বসার জায়গাটাতে বসে আছে স্টিফেন। তার পরনে বাহিরের পোশাক। ব্যস্ত ভঙ্গিতে বারবার প্রহর গুনছে বোধহয়। তার কপাল জুড়ে ঘামের আভাস, হয়তো কিছুর অপেক্ষা করছে। নন্দা ভ্রু কুঁচকালো, মৃদু স্বরে ডাকল, কি হয়েছে? স্টিফেন সাথে সাথে চমকে গেল, উঠে গেল তৎক্ষণাৎ। পাশ ফিরে তাকাতেই নন্দাকে দৃষ্টিগোচর হলো তার। মুহূর্তে সে বাতাসের বেগে নন্দার দিকে এগিয়ে এলো। ব্যস্ত কণ্ঠে বারংবার শোধালো, সারাটি দিন কোথায় ছিলে সানশাইন? তোমার কলেজ ছুটি হইয়াছে সেই দুপুরবেলা। তারপর আমি এই বিকেল অবধি তোমার কলেজে তোমাকে খুঁজিয়াছি। নন্দা চমকালো, বিস্মিত ভঙ্গিতে বলল, আমার কলেজ গিয়েছিলেন আপনি? শহরে আমার কাজ ছিল, বিধায় আমি গিয়েছিলাম। ভাবলাম তোমার কলেজ থেকে তোমাকে নিয়ে ফেরা যাক। অথচ তোমার কলেজ যাওয়ার পর জানিতে পারলাম তুমি নাকি কলেজে নাই। কোথায় ছিল সানশাইন? চিন্তা হয়েছিল খুব। নন্দা আমতা আমতা করে উত্তর দিল, আসলে ললিতা আছে না, ওদের সাথে গিয়েছিলাম। এতটুকু কথা বলাতেই নন্দার ঘাম ছুটে গেল। যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। বারবার ভেসে উঠছে দুপুরবেলার দৃশ্যগুলো। এমন করে হাস্যোজ্জ্বল মানুষটা নিমিষে প্রাণ হারালো। নন্দার অনাকাঙ্ক্ষিত উত্তেজনাটা দৃষ্টিগোচর হয় স্টিফেনেরও। সেখানে কপাল ভাঁজ করল। নন্দার বাহু ধরে শুধালো, কিছু কি হইয়াছে? এমন কাঁপিতেছ কেন? নন্দা বামের ডানে মাথা নাড়ালো, ঘটনা ভুলে যাওয়ার জন্য ব্যর্থ চেষ্টা চালালো। স্টিফেন নন্দার হাতের বইগুলো সাবধানে নিয়ে টেবিলের উপর রাখলো। বাড়ির ভৃত্যদের ডেকে জল নিয়ে আসার নির্দেশ দিল। শাড়ির আঁচল আটকানো পিনটাও খুলে দিল। উপরে ঠান্ডা বাতাস প্রদানকারী 3 পাখাওয়ালা যন্ত্রটা চলা সত্ত্বেও সে কোথা থেকে যেন একটি হাত পাখা খুঁজে আনলো। ব্যস্ত হাতে বাতাস দিতে আরম্ভ করলো নিজের স্ত্রীকে। নন্দা চুপচাপ সবটা দৃশ্যই পর্যবেক্ষণ করছিল। মানুষটার কি যত্ন তার প্রতি। মুগ্ধতায় চোখ বুঝে এলো নন্দার। মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল ললিতার সেই হিংস্র মুখ এবং হাতে বন্দুক ধরার রূপটা। কেবল তার বাবা কোম্পানির হয়ে কাজ করে বলে মেয়েটা নিজের বাবাকে খুন করতে দুবার ভাবল না। অথচ স্টিফেন তো নিজেই ব্রিটিশদের দলে। স্টিফেন কি ছেড়ে দেবে ওরা? কথাটা মাথায় আসতেই নন্দার মন ভীত হলো। সে জড়িয়ে ধরল স্টিফেনের কোমর শক্ত করে। অনবরত বলতে লাগলো, কিচ্ছু হবে না আপনার, কিছু হবে না।
স্টিফেন কেবল আহাম্মক হয়ে তাকিয়ে রইল। যে মেয়ে তাকে পছন্দ করে না সেই মেয়ে কিনা নিজ ইচ্ছায় তাকে জড়িয়ে ধরছে এবং বিড়বিড় করে কিছু বলছে। স্টিফেন ও নন্দার এই ব্যক্তিগত মুহূর্তে প্রবেশ করলো অ্যালেন। আকস্মিক আকস্মিক এই দৃশ্যে সেও কিছুটা ভ্যাবাচাকা খেলো। ফিরে যেতে চেয়েও ফিরতে পারল না। অপলক তাকিয়ে রইল সেদিকে। আর মনে ভাবল, এই মুহূর্তটা তার হলে খুব কি বেশি ক্ষতি হয়ে যেত। নিজের ভাবনায় নিজেই ছিছি করে উঠে এলেন। নন্দা পবিত্র, তাকে নিয়ে এমন ভাবনা শোভনীয় না, কিন্তু ভালোবাসার জায়গায় সে সবই ঠিক। সে কথা মস্তিষ্ক স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। এত রাতে সাদে কি করিতেছ সানশাইন? পরিচিত থমথমে পুরুষালী কণ্ঠে নন্দা খানিক চমকালো। অতঃপর নিবিড় স্বরে বলল, তেমন কিছুই না, চাঁদ দেখছি। অথচ আজ আকাশে মেঘ করিয়াছে, হয়তো বৃষ্টি হইবে। চাঁদ কোথায় দেখিতেছ? নাকি নিজেকে দেখিয়া ভুল করিয়া চাঁদের সাথে গুলিয়ে ফেলিয়াছ? তুমিও তো চাঁদের থেকে কম নও। স্টিফেনের কণ্ঠে ঠাট্টার ছাপ, অথচ নন্দা নিশ্চুপ। তার চোখে বারবার ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ আগে সে নির্মম দৃশ্য, যে দৃশ্যে একজনের চোখে সে ভালোবাসার নরম চিহ্ন দেখতে পেয়েছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। নন্দা সবসময় পাথরকেও হার মানায় তার হৃদয়ের কাঠিন্যতা দিয়ে। আজও তার ব্যতিক্রম হলো না। মনের বিশাল তাণ্ডব মনে চেপেই সে মুচকি হাসল, বলল, সব ছেড়ে আমাকেই কেন ভালোবাসেন? স্টিফেন খানিক অবাক হলো। ভালোবাসাবাসীর নামতা কখনোই নন্দার কণ্ঠে উচ্চারিত হয়নি। তবে আজ কেন? স্টিফেনের ভ্রুকুঞ্চিত হওয়ার দৃষ্টিগোচর হলো নন্দার। সে হাসল। প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না বুঝি? তুমি বলো তো, সব ছাড়িয়ে ওই আকাশের নাম কেন আকাশ রাখা হইল? নন্দা স্তম্ভিত নয়নে চাইল। এটা প্রশ্ন হলো? তোমারটাও প্রশ্ন হইলে আমারটা হইবে না কেন? আপনার প্রশ্নের কোনো বিশ্লেষণ নেই, তোমার প্রশ্নেরও তবে বিশেষত্ব নেই। ভালোবাসার ক্ষেত্রে সকল প্রশ্নই বেমানান। যদি প্রশ্ন মানানসই হয় তবে সে ভালোবাসার জলাঞ্জলি হোক। আমি যে অত ব্যাখ্যা বিশ্লেষণ করে ভালোবাসি নাই সানশাইন, তাই বলিয়া কি তুমি আমাকে ব্যর্থ প্রেমে ঘোষিত করিবে? বাহ, প্রেম বাক্য তো ভালো জানেন। জানিব না কেন? প্রেমে পড়িয়াছি, আর প্রেম বাক্য জানিব না তা কেমন করিয়া হয়? নন্দা হাসল। খুব করে চেয়েও সে তাচ্ছিল্য করতে পারল না। যে এত ভালোবাসতে পারে তার প্রতি তাচ্ছিল্যটা বড্ড বেমানান। তাই চেয়েও সে তাচ্ছিল্য করল না। কেবল বুক ভরে বেরিয়ে এলো হতাশার দীর্ঘশ্বাস। তোমরা কি করছো? ভালোবাসার আদান প্রদান করা দুইজন মানুষের মধ্যিখানে তৃতীয় মানুষের কণ্ঠটা সবসময় বড় খসখসে ঠেকে। আজও ঠেকল। মেয়েলি রিনবিনে কণ্ঠ। স্টিফেন এবং অলকানন্দার ঘাড় ঘুরিয়ে দরজার পানে চাইল। বিহারিণীর হাস্যোজ্জ্বল মুখটা তাদের দৃষ্টিগোচর হলো। গাঢ় অন্ধকারে মেয়েটার মুখটা যেন চাঁদের ন্যায় ঝলমল করছে। নন্দা সেদিকে আর চোখে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। থমথমে কণ্ঠে বলল, স্বামী স্ত্রী একসাথে থাকা মানেই অনেক ব্যক্তিগত কথা বলা, ব্যক্তিগত কাজ করা। সেটা জিজ্ঞেস করা মোটেও বুদ্ধিমতী লক্ষণ নয়। নন্দা ভেবেছিল তার এমন কথার পর বিহারিণী কপাল কুঁচকাবে, মন খারাপ করবে, কিংবা কেঁদেও দিবে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে বিহারিণী হেসে উঠল। কাছে আস্তে আস্তে বলল, আমি তো বুদ্ধিমতী নই নন্দা। বিহারিণীর ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নন্দা কিংকর্তব্য বিমূঢ়। এই বিহারিণীর মুখমণ্ডলে কুটিলতা বিরাজমান। আগের মতো নিষ্পাপ লাগছে না তাকে। কেমন যেন অচেনা মুখমণ্ডল, অপরিচিত মানুষ, যে মানুষ কেবল ধ্বংস আনতে জানে। নন্দার ভাবনার মাঝে ভেসে এলো স্টিফেনের কঠোর কণ্ঠ। পাগল কখনো নিজেকে পাগল দাবি করিবে না, সেটাই স্বাভাবিক। নন্দা এই কঠোর কণ্ঠ চেনে। স্টিফেন সবসময় বাহিরের মানুষের সাথে এভাবেই কথা বলে। সবটা কেমন গোলমেলে লাগলো নন্দার। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই যেন বোধগম্য নয় তার। ভুল সময় এলাম বোধ হয়। না হয় সাহেবা তো রেগে কথা বলতো না। আমি তো কখনোই আপনার সাথে ভালো করেও কথা বলিনি। তবে এমন কথার কারণ কি? স্টিফেন বিরক্ত যে তার ঢের বোঝা গেল। বিহারিণী উন্নত মস্তকে বেরিয়ে গেল বিনা বাক্য ব্যয়। নন্দা ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা মিলছে না। যার এত কাছাকাছি আসা যায়, যাকে জড়িয়ে ধরা যায়, তার সাথে এত রুক্ষ স্বরে আদৌ কথা বলা যায়? নন্দার ভাবনার মাঝে কোমর অনুভব করল শীতল ছোঁয়া, রুশালী হাতের আদরে ছোঁয়া। সেই স্পর্শে কোনো ছল চাতুরে নেই, অন্য কোনো উদ্দেশ্যও নেই।
নন্দার নারী সত্তা উন্মাদ হলো। এই প্রথম কাছে আসার গল্প হলো ভালোবাসার। এই প্রথম চন্দ্রবিহীন অন্তরিক্ষ লিখল কেবল আর কেবল মাত্র ভালোবাসার কাব্য। স্টিফেন ফিসফিস করে বলল, আমার সবটুকু খারাপ থাকিবার জীবনে তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভালো থাকা। মৃত্যুও যদি তুমি হও, আমি স্বেচ্ছায় শ্মশানে যাইতে প্রস্তুত। অমৃত্যু যদি তুমি হও, তবে আমি পৃথিবীর সাথে যুদ্ধ করিতে রাজি। সব কিছুর বিনিময়ে কেবল ভালোবাসিলেই হইবে। নন্দা কি কাঁদল বোধ হয়। মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল তার চক্ষুর আধার থেকে। এত ভালোবাসার পৃথিবীতেও নন্দার কেন একা একা লাগে? তবে কি সে ভালোবাসতে বড় দেরি করে ফেলেছে? নন্দার বিপরীতেই বসে আছে বিহারিণী। তার চোখে মুখে বরাবরের কুটিল হাসি। আজ আবার তার মুখের ভেতর পান পাতা শোভা পেয়েছে। ইদানিং সে প্রচুর পান খাচ্ছে। পান খেয়ে উষ্ঠ লালপ করে রাখছে। হাঁটা চলায় এসেছে ভিন্নতা। পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে হলেও দৃষ্টি এড়ায়নি নন্দার। বিহারিণীর আশেপাশে তাকিয়ে শোধালো, এখানে নিয়ে এলে যে? ভাবছি তোমার সাথে একটু সুখ দুঃখের আলাপ করব। আজ বিকেলটা সুখ দুঃখের আলাপের জন্য দারুণ মানানসই। নন্দার কথায় বিহারিণী ভ্রুকুজ্জিত করল। বিস্মিত কণ্ঠে বলল, আজকাল যার প্রতি বড্ড অনীহা জন্মেছে তাকে সুখ দুঃখের আলাপ শোনাবে? এমন ভীমরতির কারণ কি অলকানন্দা? কি করব বলো ভাই? বিহারিণী মহলের ব্যাপারে তুমি যতটুকু জানো ততটুকু কেউ কি জানে বলো? তাই তোমার সাথে একটু আলাপ আলোচনা করতাম। বিহারিণীর হাসি হাসি মুখটা কিছুটা চুপসে এলো। কপাল কুচকালো নিজ গতিতে। বার কয়েক চোখের পানি পড়ল। ঝাপটে বলল, ওই মহলের ব্যাপারে আর কী বা বলবে? শুনলাম জমিদারি সব শেষ, নিলামে গিয়েছে মহল, সবাই তীর্থক্ষেত্রে গিয়েছে। এটার ব্যাপারে আর কি বলবে? তোমার মায়া হচ্ছে না একটু? আমি তো কেবল 1 মাস থেকেছি, তাতেই আমার মায়া হচ্ছে। আর তোমার তো ভালোবাসার স্থান ছিল, এমনকি তোমার নামে খোদাই করে বাড়িটার নাম রাখা হয়েছিল। নন্দার কথার প্যাচে সে খুব ভালো করে জড়িয়েছে বিহারিণী। তার বুঝতে বাকি রইল না তার। সে দৃষ্টি ঘোরালো, আমতা আমতা করে বলল, ওরা আমাকে কষ্ট দিয়েছিল, আমাকেও কম দেয়নি। বিহারিণীর কথা থেমে গেল। সে কুল কিনারা হাতড়েও বোধ হয় কথা খুঁজে পেল না। এবার নন্দার মুখে হাসির ঠিকানে স্থানান্তর হয়েছে। নন্দা পুকুরের দিকে দৃষ্টিপাত করল। দীর্ঘ শ্বাস ফেলে শুধালো, জানো, আমি নবনীলকে খুব বিশ্বাস করতাম। এতটা বিশ্বাস বোধ হয় আমি এ অবধি কাউকে করিনি। কিন্তু সে আমার বিশ্বাস ভেঙেছে। আচ্ছা, বিশ্বাসঘাতকতার শাস্তি কি হতে পারে? শাস্তির কথা বলে কী লাভ? সে তো আশেপাশে কোথাও নেই। বিহারিণীর কথায় নন্দার হাসি প্রশস্ত হলো। উত্তর দিল, নেই কে বলেছে? সে আছে, আমাদের আশেপাশে আছে। নন্দার কথায় সামান্য ভরকে গেল বিহারিণী। কণ্ঠস্বর খাদে নামিয়ে কিছুটা মেঘমন্দ্র কণ্ঠে বলল, আশেপাশে মানে? কোন আশেপাশে? কোথায় সে? সে কোথায় তা পরে বলছি, আগে তার কিছু গুণাগুণ শুনবে? নন্দার মুখ জুড়ে রহস্য খেলা করছে। ঘামছে বিহারিণীর সত্তা। সে জবাব দেয়নি, আর সে যে জবাব দিবে না এটাও নন্দার ভালো করে জানা ছিল। নন্দা জবাবের অপেক্ষাও করল না, বরং চঞ্চল স্বরে বলল, নবনীল প্রথম আমার জীবনে অনুপ্রেরণার গল্প হয়ে এসেছিল। মানুষটাকে আমি বিশ্বাস করতাম, যেমন করে ভক্ত বিশ্বাস করে তার ভগবানকে, ঠিক তেমন করে। আমার স্বামী মারা গেলেন, পরিস্থিতি আমার বিপরীতে। জানো, আমার খুব সাধের চুল ছিল, সেগুলো আমাকে ফেলে দিতে হয়েছিল। তারপর আমার খুড়ো শ্বশুর এবং পিসিমা কত কিছু বলেছেন। তখন আমি এত কিছু ঘাড় প্রতিঘাতের জন্য তৈরি ছিলাম না। কিন্তু আমার পাশে দাঁড়ায় আমার শাশুড়ি, প্রসাদ ঠাকুর জামাই আর নবনীল, এবং এরপর আমি লড়াই করার আত্মবিশ্বাস পাই। বলা যায় নবনীলের সাহায্যে একে একে আমি নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করি। এই শক্ত হওয়ার মাঝে প্রথম বিপর্যয় ঘটে আমার জীবনে আমার বোনের তীব্র ক্ষতির মাধ্যমে। তার জিহ্বা কেটে দেওয়া হয়, সম্মানও নষ্ট করা হয়। ভাবলাম সাহেবরা করেছে, সাহেবদের তো নাকি ছুকছুকারি থাকে। বোনকে শহরে পাঠালাম, নিজেও গেলাম। ফিরে এসে শুনি নবনীল কোনো একটা কাজে চলে গিয়েছে। তখন আমার দিকহারা অবস্থা। তবুও শক্ত রইলাম। গ্রামের সমস্যা শক্ত হাতে মেটানোর চেষ্টা করলাম। নবনীলকে চিঠিও লিখলাম, কিন্তু ফলাফল শূন্য। এরপর থেকে একে একে ধ্বংস শুরু। অতঃপর সবশেষে চরিত্রহীন হয়ে গ্রাম ছাড়লাম। কেউ বিশ্বাস করেনি আমাকে, জানো। তবুও যার মাধ্যমে সতী হব ভেবেছিলাম, তাকেও হারালাম। এই যে আমার বিপর্যয়গুলো, এগুলোর সময় একবারও নবনীল পাশে ছিল না।
আমার তখন মনে হলো উনি পাশে নেই বলে বিপদ হচ্ছে। হয়তো পাশে থাকলে হতো না। অথচ দেখো আমি কি বোকা। আমি একবারও ভাবিনি কেন সে যাওয়ার পরে এত সমস্যার সৃষ্টি হবে। তবে সেই হয়তো সমস্যার সৃষ্টিকর্তা। নবনীলের কথা আমি ভালোবাসা দেখতাম, ভাবলাম লোকটা হয়তো ভালোবাসে আমাকে। কিন্তু সব ভুল, সব মিথ্যে। নন্দার কথা থামলো, একটু জিরিয়ে নেওয়ার জন্য বোধহয় বিরতি। বিহারিনীর বিহল দৃষ্টি তার দিকেই। হয়তো পরবর্তী জানার আকাঙ্ক্ষা। নন্দার বিরতি শেষ হলো। কণ্ঠে আবার প্রতিধ্বনিত হলো শব্দ। পরে তো সেদিন জানলি আমার এমন একটা খারাপ তকমার পেছনে নবনীল দায়ী। কিন্তু কেন সে এটা করেছিল সেটা কি জানো? আর এভাবে সে উধাও হয়ে গেল, কোথায় বা গেল সেটাও তো সকলের অজানা, তাই না? বিহারিনীর কণ্ঠ কাঁপছে, তবুও শুধালো, হ্যাঁ, কিন্তু আমি জানি এই সবই আমার জানা, তা বহুদিন ধরে। বিহারিনী যেন আর স্থির হয়ে বসতে পারল না, তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। তোতলাতে তোতলাতে বলল, কি বলছো? তুমি জানো? কিভাবে জানো? মজা করছো তাই না? মজা করবো কেন? এখানে মজার কি হচ্ছে? তুমি উঠে যাচ্ছ কেন? বসো। বিহারিনী বসল না। কেমন ভয় আর তো মুখ ভঙ্গি তার। তার ভেতর এখান থেকে যাওয়ার তারা দেখা গেল। কিন্তু নন্দা নাছোড়বান্দা হাসতে হাসতে বলল, এমন করছো কেন? বসো। বিহারিনী বসলো। নন্দা আবার বলতে শুরু করলো, জানো, আমার নবনীলকে প্রথম সন্দেহ হয় পিসিমা মারা যাওয়ার পর। পিসিমা নাকি মারা যাওয়ার আগের দিন আমাদের এই বাড়ির সামনে এসেছিলেন। এই খবর পেয়ে আমি ভেবেছিলাম হয়তো উনি মানে 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 সাহেব কিছু করেছেন, তাই তার প্রতি রাগ আরও বাড়ে। প্রথমে আমার বোনকে, তারপর পিসিমার জন্য, মৃত্যুর জন্য তাকেই দায়ী করি আমি। কিন্তু এরপর পেলাম অন্য খোঁজ। পিসিমা আমাকে চিঠি লিখে গিয়েছেন, একটা ধাঁধা। তুমি বললে তার পানির বাটায় খোঁজ করতে, করলামও। কিন্তু নন্দা আবারও থামলো। পরপর ভেসে এলো দীর্ঘশ্বাস। বিহারিনী থামলো, তাকে স্থির দেখা গেল। সে নিশ্চুপ দেখে চোখে চাইল, বলল, কিন্তু কি? সেদিন খোঁজ পেলাম, চিঠিও পেলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। কেবল পুরো চিঠি জুড়ে মনে হলো সকল দোষ সাহেবের। এমন একটা চিঠি পিসিমা কেন লিখবে? কিন্তু আমাকে সাহায্য করল তরঙ্গিনী। উনি জানালেন এটা পিসিমার হাতের লেখা না। পিসিমার হাতের লেখা, গুছানো আর সুন্দর। আমরা দুজন মিলে চিঠির খোঁজ শুরু করলাম, কিন্তু ফলাফল শূন্য। তখন হতাশ হয়ে ফিরব। তখন নবনীলের ঘরে আমি উকি দিই এবং কি মনে করে যেন সেখানে খোঁজ করি। এবং অবাক করা ব্যাপার হলো আমার সত্যিকারের চিঠিটা পেয়ে গিয়েছিলাম। কি লেখা ছিল জানো? বিহারীর থমকে গেল, হতভম্ব স্বরে বলল, পেয়ে গিয়েছিলে মানে? কিভাবে পেলে? পার কথা ছিল না বুঝি? নন্দা ভ্রুদয় কুঞ্চিত করে প্রশ্ন করল। বিহারিনী অস্থির, এখান থেকে পালিয়ে গেলে যেন বাঁচে। আর সেই সুযোগটাও খুঁজছিল, কিন্তু তাকে থামিয়ে দিল নন্দা। খুব আলগোছে শক্ত বাঁধনে বেঁধে ফেলে মেয়েটাকে। বিহারিনী পিসিত কিংকর্তব্য বিমল কাঁপতে কাঁপতে বলল, বাঁচছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আজ যে কোনো ছাড়াছাড়ি হবে না। এবার শোনো, পিসিমার সে চিঠিতে জানতে পারলাম তোমার কথা। বিহারিনীর মতো অবয়ব সে দেখেছে এই মহলে এসে। এতেই সে ভীত হয়েছিল এবং সে ধারণা করেছিল তার কোনো ক্ষতি হতে পারে, এবং সেটা তার সন্তানের হাতে। মানুষটার ধারণা ঠিক, নবনীলই তাকে মেরেছে। কিভাবে মেরেছে জানো? বালিশ চাপা দিয়ে। আর এই কথা নবনীল নিজে স্বীকার করেছে। আর এই যে তোমার বোনের জিহ্বা কাটার ব্যাপারটা, আমার বোনের জিহ্বা কাটার ব্যাপারটা, সেটাও নবনীল করেছিল। কেন জানো? বিহারিনী জানতে চাইল না উত্তর। পরাজিত মানুষের ন্যায় বসে রইল বেশ অনেকটাক্ষণ পর কেমন অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো, নবনীলকে তুমি মেরেছ? কিভাবে মারলে তাকে? তোমার মায়া হয়নি? তুমি না তাকে ভালোবাসতে? বিহারিনীর প্রশ্নে বাঁকা হাসল নন্দা। পা নাড়াতে নাড়াতে খাম খেয়ালি মেজাজে বলল, আমিও ভাবতাম আমি তাকে ভালোবাসি। ওমা, এখন দেখি ভালোবাসাবাসির এই পৃথিবীতে আমি ভালো লাগাকে ভালোবাসা বলে ভুল করেছিলাম। তাকে মারতে মোটেও খারাপ লাগেনি। এই যে এখানটায় এনে তার শরীরের ভেতর ধারালো ছুরিটা প্রবেশ করালাম, তারপর তোমার অশ্রু নীরব, আমার ভালো লাগার সমাপ্তি। বিহারিনীর দৃষ্টি ভাষাহারা। দীর্ঘশ্বাস ফেলে বলল, বাকিটুকুও বলে ফেলো। কিভাবে জানলে? কি করলে সবটাই শুনি? শেষবারের মতো সকল অজানা জেনে যাই। আমি ভালো করে বুঝতে পেরেছি আমার আয়ু ফুরিয়ে এসেছে। যাকে একসময় ভালোবেসেছ,
বা ভালো লেগেছে তোমার? তাকে এমনভাবে মারতে পারলে আমার ক্ষেত্রে যে তোমার হাতও কাঁপবে না তা বেশ বুঝতে পারছি। বাকিটা না হয় বলে দিও। মৃত্যু ভীতি নিয়ে বেঁচে থাকাটা দুঃসহ। আরে হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ। তোমার আয়ু আর বোধ হয় আধ ঘন্টা। তো এবার বাকিটা শোনো। পিসিমার চিঠির ভেতরই ছিল তার আপন মানুষের নিষ্ঠুর বর্ণনা। নবনীর পিসিমার সন্তান ছিলেন না কখনই, কারণ পিসিমাও বিয়ের সাথে সাথেই বিধবা হয়েছিলেন। নবনীল ছিল পিসিমার শ্বশুরবাড়ির এক কর্মচারীর সন্তান। পিসিমা সদ্য স্বামীহারা হয়ে তখন দিকভ্রান্ত। তার দিক হলো এই ছেলে। পিসিমার ভারী স্বর্ণের বিনিময়ে সে পেল সন্তান। সন্তান নিয়ে তার জীবন সহজ ছিল না। বৈধব্যের কটূক্তি নিয়ে বেঁচে থাকা যেখানে কঠিন, সেখানে আরও একটা ছোট প্রাণের ভরসা হলো সে। ধীরে ধীরে বেড়ে উঠল সেই ছোট ছেলেটা রাজার মতো। কখনো সে বুঝতেই পারেনি যে অন্য কারো সন্তান সে। কিন্তু সত্য চাপা থাকে না। সে একদিন জেনে গেল সবটা। সুদর্শনের সাথে ঝগড়া হওয়ার পর উনিই তাকে রাগের মাথায় এটা বলে ফেলেছিলেন। এরপর থেকে নবনীলের ভেতরে তীব্র রাগ দেখা যায়। পিসিমা তো মা ছিলেন, তিনি বুঝতেন ছেলের এই রাগ। তারপর বিহারিণী মহলের সকল উত্থান পথনে তারা ছিল অটল হয়ে পথক্ষদর্শী। বিহারিণী মহলের একজন হয়ে ওঠে। তারপর তোমার সাথে ওনার বিয়ে হলো। নবনীল তোমাকে পছন্দ করে ফেলল। এরপর তোমাদের প্রেমানন্দ চলতে থাকলো। আর একদিন সেটা ধরা পড়ে হাতে নাতে। নবনীলের কথা তখন কেউ জানতে পারেনি বলে শাস্তিটা হয় একপাক্ষিক। নবনীলের প্রতি তোমার রাগ বাড়ে এই সাহেবদের কাছে। যখন তুমি আসো তখন হয়তো তোমার অবস্থা অবনতির দিকে ছিল, কিন্তু তুমি কিছু ভোলনি। বিহারিণী মহলের প্রতিটা মানুষের ধ্বংস চেয়েছিলে, এমনকি নবনীলেরও। অথচ নবনীল সেটা ধরতেই পারেনি। সে বরং নিজের ভুলের জন্য তোমার কাছে সবসময় ক্ষমা চেয়েছে, আর তুমি তাকে বানিয়ে ফেললে অস্ত্র। বিহারিণী মহলের ব্যবসা বাণিজ্য অনেক দিন যাবৎ খারাপ যাচ্ছিল, কিন্তু কেউ সেটার কারণ উদ্ঘাটন করতে পারেনি। কিন্তু তুমি জানো সেটার কারণ। তুমি নবনীলকে দিয়ে এটা করিয়েছিলে। এমনকি মনোহর ঠাকুরপোর মতো ভালো ছেলেটাকেও নারীর সান্নিধ্যে এসে খারাপ হয়। স্বাভাবিক, আগুনের পাশে ঘি রাখলে সেটা গলবে। এসব কর্মকাণ্ড তুমি এখানেই বসে করেছ, অথচ কেউ জানেনি। আর নবনীল এক সময় তো যে ভালোবাসা অস্বীকার করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে হাজার খানিক পাপ করে ফেলল, অথচ বুঝতেই পারল না ভালোবাসা অন্ধ কিনা। বুঝবেই বা কীভাবে? আর তুমি হিংসার বশবর্তী হয়ে একটা পরিবার ধ্বংস করে দিলে। সোনার সংসার ছিল, টক ঝাল মিষ্টি একটা সংসার। তোমার জন্য সবটা শেষ। সব। তোমার শাস্তি কি হওয়া উচিত বলো? বিহারিণী চোখে মুখে তাচ্ছিল্য হাসি, কড়া কণ্ঠে বলল, সেদিন আমিও মরে যেতে পারতাম নন্দা। ওরা আমাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছিল। দোষ কি আমি একা করেছিলাম? প্রেম করলাম দুজনে, আর শাস্তি একজনের নামে কেন হবে বলো তো? রাগ লেগেছিল আমার খুব, কিন্তু সবটা পিসিমার জানার কথা না। সবটা উনি জানেননি। তবে উনি জানিয়েছিল তার ছেলের সাথে যে সে বাড়ির বউয়ের গোপন একটি পাপির সম্পর্ক ছিল, সেটা সে জানত। এবং সেজন্য আমি বউ হয়ে যাওয়ার পর সে আমাকে সহ্য করতে পারল না। তার ভয় হলো আমিও না আবার কোনো সর্বনাশ করি। পিসিমার চিঠি পড়েই তোমার ওপর সন্দেহ গাঢ় হয়। এরপর আবার প্রসাদ ঠাকুর জামাই এবং তরঙ্গিনীকে নিয়ে বাজে কুৎসা রটে, সেটাও বিশ্বাস করলাম। কিন্তু কয়েকদিন আগে তরঙ্গিনীর সাথে দেখা হওয়ার পর আমার ভুল ভাঙে। সে জানায় তাকে নবনীল শহরে চলে যেতে বলেছিল, এবং সে যেহেতু নবনীলকে মানে তাই চলে গিয়েছিল শহর। এবং প্রসাদ ঠাকুর জামাই নাকি চলে যায় তীর্থক্ষেত্রে। সে তরঙ্গিনীকে এটা বলেছিল। তার নাকি আর সংসার করার মন মানসিকতা কুলাচ্ছিল না। অথচ এটাও তোমার বুদ্ধি। প্রতি পদে পদে বিহারিণী মহলের সম্মান রাস্তায় নিয়ে এসেছিলে তুমি। কেউ জানতেই পারেনি। কৃষ্ণপ্রিয়ার মতো সরল মেয়েটাও তোমার ক্রোধের অনলে জলে গেল আমার চরিত্রের পবিত্রতা। বিহারিণী মহল মুহূর্তে ধুলোয় মিটে গেল। যে মহলটা তোমায় ভালোবাসা দিয়েছে, তোমার নামে নিজেকে বিলীন করেছিল, তার প্রতি এত হিংসে। আমার বোন, সে কি ভুল করেছিল বলো? তাকে ওই হিংসার দহনে শেষ করে দিলে। নবনীলের একটা পাপের শাস্তি এত কিছু ছিল, তোমার এতগুলো পাপের শাস্তি কি হবে বলো? তোমাকে দমানোর জন্য এটা করা হয়েছিল, কিন্তু স্টেফেনরা কিভাবে যেন বাঁচিয়ে ফেললো তাকে। আমি তোমাকেও সহ্য করতে পারি না নন্দা। তোমার এত সুখ আমার সহ্য হয় না। তোমার স্বামীকে কবে মেরে ফেলতাম, কেবল ভালোবেসে ফেলেছিলাম। বিহারিণীর কথা থামার আগেই
তার ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল। গল গল করে বেরোতে লাগলো রক্তের স্রোত। নন্দার চোখে মুখে তীব্র ঘৃণা। তার হাতের ধারালো ছুরিটা রক্তে মাখামাখি। বিহারিনীর পা দুটো ছটফট ছটফট করতে থেমে গেল। চারপাশের বন্য পাখিরা ভয়ঙ্কর কিছু দেখে শোরগোল শুরু করে ছুটতে লাগলো। নন্দা হুট করে কান্না পেয়ে গেল, ভীষণ কান্না। অন্নপূর্ণার ধ্বংসাবশেষ দেহটা ভেসে উঠল চোখের সামনে। কিভাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এমন সর্বনাশ করলো? কিভাবে এতগুলো মানুষের মৃত্যু লিখেছিল এই নারী? এত পাষাণ! নন্দা বার কয়েক ছুরি চালালো বিহারিনীর পেটে। শরীরটা আর নড়ল না, প্রথমবারের মতো চিৎকারও করলো না। এখানে যেন একটু ক্রোধের মৃত্যু হলো, একটি অসম্ভব রকমের ঘৃণার মৃত্যু হলো। মাগুর মাছেরা উৎসব করলো। জলের রং বদলে হলো লাল। বেলি দিয়ে সজ্জিত শয়নগৃহ, চারদিকে জ্বলন্ত জলজল করছে দীপশিখা। লাল বেনারসি শরীরে জড়িয়ে নন্দা সেজেছে মোহমায়া। শরীরে মাখা সুগন্ধিটার চওড়া গ্রান ছড়িয়ে পড়েছে চারপাশে। তন্মধ্যে স্টিফেন ঘরে প্রবেশ করল। নন্দার মনোমুগ্ধকর মাতোয়ারা রূপে সে যেন হোঁচট খেল। নন্দা হাসল, কিছুটা কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন লাগছে? স্টিফেন ঘোরগ্রস্ত, তবে নন্দার এগিয়ে আসাটা ঘনিষ্ঠতার লক্ষণ যে তা বুঝতে বাকি রইল না তার। সে এগিয়ে গেল, মুহূর্তে নন্দাকে বাহুবন্ধনে আটকে নিয়ে বলল, এ কেমন রূপ তোমার সানশেন? পছন্দ হয়েছে? স্টিফেন জড়িয়ে রাখল আর বলল, তোমাকে কেমন ভয়ঙ্কর সুন্দর লাগিতেছে। তবে লাল কেন? লাল ভালোবাসার প্রতীক বলে। স্টিফেন মনে মনে হাসল, নিজের মনকে শুধালো, সেজন্যই কি তোমার হাতে রক্তাক্ত ছুরি ছিল? ভালোবাসার প্রতীক এত ভয়ঙ্কর কেন সানশেন? অথচ নন্দা মনের কথা শুনতে পারে না বলে জানতেও পারল না তার হিংস্রতার গল্প কাউকে বিস্মিত হতভম্ব করেছে। স্টিফেনের সাথে নন্দা বেরিয়েছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই তার জানা নেই। তবে সে এতটুকু জানে, লোকটা তাকে হয়তো আরেকটা খুশির সান্নিধ্যে নিয়ে যাচ্ছে। মানুষটার আর কাজ কি? এক মনে ব্রত হয়ে কেবল নন্দাকে চমকে দেওয়া এবং খুশি করা ছাড়া। শীতের কুয়াশার ঠেলে নন্দাদের গাড়ি এসে থেমেছে তাদের গ্রামেরই পূর্ব দিকের একটি জায়গায়। নন্দা ভ্রু কুঁচকালো, শুধালো, এখানে কেন? আরেকটি কৃতজ্ঞতা স্বীকার করিতে আসিয়াছি আমরা নন্দা। এক সময় তোমার সবটুকু ভালোতে হাসি দিয়া এবং সবটুকু আঘাত থেকে বুক দেওয়া যে তোমাকে আগলে রাখিয়াছে, তাকে কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব। নন্দা ভ্রু কুঁচকালো, ঠিক বুঝে উঠতে পারল না কার কৃতজ্ঞতা স্বীকার করতে এসেছে তারা। তার মুখে প্রশ্নের ছড়াছড়ি। স্টিফেন হাসল। নন্দার হাত ধরে একটি সদ্য ওঠা বিরাট দালানের কাছে মাঠে উপস্থিত হলো। সেখানে উপস্থিত হয়েই নন্দার চক্ষু চরক গাছ। তারা আসার আগ থেকেই এখানে বহুল সংখ্যক মানুষ উপস্থিত। নন্দা কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। স্টিফেনের মুখে চওড়া হাসি। সে উপস্থিত হতেই উঠে দাঁড়ালো সবাই। স্টিফেন এগিয়ে গেল, মধ্যমণি হয়ে দাঁড়ালো সকলের সামনে। তার পাশেই দাঁড়িয়ে আছে নন্দা, যে এখনো এসব বুঝে উঠতে পারছে না। স্টিফেনের কণ্ঠে গম্ভীর হলো। সে সকলের উদ্দেশ্যে ঝঙ্কার তুলে বলল, আপনাদের এখানে আসিতে বলিয়াছি একটা বিশেষ দরকারে। আশা করি আমার বিশেষ দরকার আপনারা বিশেষভাবেই গ্রহণ করিবেন। আমি এখানে একটি বিদ্যালয় করিবার সিদ্ধান্ত নিয়েছি, যে বিদ্যালয় আমাদের প্রতিবেশী গ্রাম এবং এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা পড়িবে। এই বিদ্যালয়ের যাবতীয় খরচাবলী আমিই প্রদান করিব এবং এই বিদ্যালয়ের সকল সিদ্ধান্ত নেবে আমার স্ত্রী, মানে আপনাদের সাহেব বধূ। সকলের সন্তান বিদ্যালয়ে আসিবে, এটা নির্দেশ, এবং এই নির্দেশ অমান্য করিলে তাকে শাস্তি প্রদান করা হইবে। এবং এই বিদ্যালয়ের পরিচালনার ভার দেওয়া হইয়াছে একজন আদর্শ শিক্ষককে। নন্দা চাইল, তার বুকের কম্পন বাড়ছে। আদর্শ শিক্ষককে দেখার আকাঙ্ক্ষা তাকে শান্তি দিচ্ছে না। তন্মধ্যে স্টিফেন ঘোষণা করল, এই বিদ্যালয়ের আদর্শ শিক্ষক হইলেন শ্রদ্ধেয় মমিনুল ইসলাম এবং বিদ্যালয়ের পরিচালনাকারী তিনি সঠিকভাবে বিদ্যালয়টি পরিচালনা করিবেন। নন্দার ভাবুক চোখের অশ্রু খুব গোপনে একটি পুরুষালী হাত মুছে দিল। নন্দা পাশ ফিরে তাকাতেই দেখল হাসছে স্টিফেন। নন্দার বাহুতে আলতো ছুঁয়ে বলল, কাঁদিতেছ কেন সানশেন? নন্দার অল্প বয়সের কাঠিন্যতা এই মানুষটার কাছে এসে কেবল কোমল হয়ে গেল। হুট করে জড়িয়ে ধরল মানুষটাকে। অস্ফুট স্বরে বলল, আপনি এত ভালো কেন? আমি তো ভালো নই, কেবল তোমায় ভালোবাসি বলিয়া ভালো হইয়া গিয়াছি। কেন এত ভালোবাসলেন বলুন তো? কারণ এই পৃথিবীতে তোমার একজন প্রকৃত ভালোবাসার মানুষের প্রয়োজন ছিল, তবে একজনের জায়গা দুইজন পাইয়া গিয়াছ। এটা তোমার সৌভাগ্য।
স্টিফেনের কথায় রহস্যের আভাস। নন্দা ভ্রু কুঁচকাল, বলল, দুজন কিভাবে হলো? নন্দার কথা শেষ হতেই গাড়ি এসে থামলো বাড়ির সামনে। স্টিফেন উত্তর না দিয়ে নেমে দাঁড়ালো এবং তাকেও নামতে বলল। নন্দা নেমে দাঁড়ানোর সাথে সাথে গেটের সামনে দাঁড়ালো পাহারাদার। নন্দার হাতে একটি চিঠি ধরিয়ে দিল। নন্দা চিঠির উপর ললিতা নাম দেখতেই থমকে গেল। চিঠি খুলতে ললিতা সাবধান বাণী চোখে পড়ল। নন্দু, দেশ ভালোবাসলে বুকে পাথর বাঁধো, আর সংসার ভালোবাসলে স্বামীকে আগলে রাখো। অন্যদিকে অ্যালেন হতদন্ত হয়ে স্টিফেনকে খবর দিল। উপর মহল থেকে খবর এসেছে, করোনা নেওয়ার কারণ হিসেবে স্টিফেনকে শাস্তি ভোগ করতে হবে। সুখের সময় ফুরিয়ে এসেছে প্রায়, তার ফুরিয়ে আসার ধ্বনি বাজছে চারপাশে। নন্দা তা বেশ ভালো করে অনুভব করতে পারছে। সেই বিষণ্ণ বিষাদ সুর ভেসে বেড়াচ্ছে নির্বাসন মহলের আনাচে কানাচে। সময়টা প্রায় 11 রাত। মহলের বড় রুমটায় বসে আছে নন্দা। তার চোখে ঘুম নেই। ক্রমশ উত্তেজনায় কাঁপছে তার শরীর। শতাব্দ তাকে টেলিফোন করেছিল সন্ধ্যাবেলা, জানিয়েছিল তারা আসছে। তারপর থেকে নন্দার শরীর অসাড় হয়ে আসছে। সে জানে তাদের আশাটা ঠিক কতটুকু ভয়ঙ্কর, কিন্তু সে অসহায়। অ্যালেনের সাহায্য নিয়েও স্টিফেনকে আজ বাড়ি থেকে বের করতে পারেনি সে। লোকটা কেমন নাছোড়বান্দা, আজ সে বাড়ি থেকে না বেরোনোর পণ করেছে যেন। নন্দা বলতেও পারছে না আগাম বিপদ সংকটের কথা। মানুষটার চোখে তাহলে সে নিচু হয়ে যাবে। আর যাই হোক, ভালোবাসার মানুষের কাছে নিচু হয়ে নন্দা বাঁচতে পারবে না। 7-5 ভাবতে ভাবতেই নন্দার অবশিষ্ট সুখের সময়টুকু নিঃশেষ হলো। পদশব্দ শুনতে পেল তার আশেপাশে। নন্দা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল শতাব্দ, দীপকদা সহ তাদের দলের অনেকেই পুরো ঘর জুড়ে দাঁড়িয়ে আছে। নন্দা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। এতক্ষণ যে বিপদের আশঙ্কা করেছিল তা ঘটে গেছে। কথাটা নন্দার মস্তিষ্কে প্রচার হতেই তার শ্বাস থেমে গেল। সে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, আপনারা প্রবেশ করলেন কিভাবে? কেন, প্রবেশ করা নিষেধ ছিল নাকি? দীপকদার ঠোঁটে বাঁকা হাসি। নন্দা থমকে গেল। শতাব্দীর দিকে তাকাতেই দেখল তার মাথা নত। তীব্র শীতের মাঝেও নন্দা তুমুল ঘামছে। চারপাশে ললিতাকে খুঁজে গেল সে, কিন্তু না, মেয়েটা আজ আসেনি। নাকি এসেছে? বাহিরে দাঁড়িয়ে আছে কি? নন্দার ভাবুক সত্তার অন্তঃস্থল কাঁপিয়ে দীপকদা শুধালো, অলকানন্দা, তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে প্রস্তুত তো? নন্দা তোতলালো স্বরে বলল, কিসের প্রতিশ্রুতি? দেশ রক্ষার। নন্দা আঁচল দিয়ে ঘা মুছল। তার পা কাঁপছে। ভীত গলায় বললেন, না না, ভুলিনি। তবে চলো, আজকে নিজের সংসার চিতায় তুলে দেশের আধার দূর করবে, পারবে তো? নন্দার পিলে চমকে উঠল। সে 2 কদম পিছিয়ে গেল। চোখ বন্ধ করতে ভেসে উঠল স্টিফেনের হাস্যোজ্জ্বল মুখটি। আবার সে আগতি মাখা কণ্ঠ, তুমি কেবল আমার হইয়া থাকিও। কথাটা বারবার প্রতিধ্বনিত হলো তার চারপাশে। কি আকাঙ্ক্ষা লোকটার! ভালোবাসার হাহাকারে ভারী তার বুক। নন্দার কাছে সেই বুকই পেতে দিয়েছিল মানুষটা। নন্দা জেনে শুনি কিভাবে ক্ষত করবে সেই বুকে। আমার মনে হচ্ছে অলকানন্দা তার প্রতিশ্রুতি ভুলতে চাচ্ছে। নন্দার কণ্ঠ শুকিয়ে এলো। তার কানে তার প্রতিশ্রুতি বাজছে। সে দেশের জন্য নিজের সব জলাঞ্জলি দিবে বলেছিল। কানে বাজছে দেশের মন্ত্র, বুকে প্রেমের সুর। কোনটা বেছে নেবে সে? অলকানন্দা, ইংরেজরা আমাদের সাথে কি করেছে তৎকালীন সময় তা তোমার অজানা নয় নিশ্চয়। কত কৃষকের পেট কেড়েছে, কত মানুষের জান। আজ সব মিথ্যে হয়ে গেল তোমার কাছে। কেবল সংসারই তোমার আপন রইল। নন্দার দৃষ্টি নত হলো। কারো সাথে সে দৃষ্টি মেলাতে পারছে না লজ্জায়। এমন অগ্নি পরীক্ষায় সে দিকভ্রান্ত। হাতটি সমাধান খুঁজতে চাইল। দেশের অসহায়তা না, একটি অসহায় হৃদয়ের প্রেম। কাকে বেছে নেবে নন্দা? আজ যদি সে দেশের সাথে বেইমানি করে, কাল কিভাবে চোখ মেলাবে তাদের সাথে? তুমি তবে সংসার চাচ্ছ? নন্দা নিশ্চুপ। দীপকদা নন্দার হাতে একটি সাইলেন্স গান ধরিয়ে দিলেন। ফিসফিস করে বললেন, দেশ তো মা, মায়ের চোখে নিচে নেমো না নন্দা। নন্দার চোখে টলমলে অশ্রু। দীপকদা তাকে টেনে নিয়ে যাচ্ছে স্টিফেনের রুমের দিকে। নন্দা পুতুলের মতো যাচ্ছে, মনে মনে বারবার ডাকছে, স্টিফেন যেন না থাকে ঘরে। কোনো এক দৈব চক্রে মানুষটা অদৃশ্য হয়ে যাক। নন্দা তাকে এরপর পৃথিবীর বুক থেকে খুব গোপনে লুকিয়ে রাখবে। আর কখনো সে জানবে না তার একটি ভালোবাসার মানুষ আছে। শুধু একটিবারের জন্য আজ মানুষটা বেঁচে যাক। রুমের দরজাটা খুলতে নন্দ হতভম্ব। পুরো রুমের কোথাও স্টিফেন নেই। দীপকদার সরু ভ্রু কুঁচকে এলো। নন্দার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলে নন্দা?
বারান্দা দিয়ে নিচে নামতে নামতে নন্দার হাতের যন্ত্রটা দৃষ্টিগোচর হলো স্টিফেনের। সে ফিসফিস করে বলল, আমার প্রেমের সাথে বেইমানি করলে সানশাইন। তবে যাই হোক, আজ থেকে তুমি আমিবিহীন ভালো থাকিবে। প্রেমের সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে তোমার জীবন প্রেমহীন কাটুক। তুমি নির্দয় সানশাইন, তুমি বড়ই পাষাণ। তুমি ভালোবাসিলে না আমায় সানশাইন, ভালোবাসিলে না। আমাকে আর বন্দুক দিয়ে গুলিবিদ্ধ করিতে হইবে না সানশাইন। আজ থেকে আমি মারা গিয়েছি। তোমার হাতে আমার জন্য থাকা মরণবাণ দেখাটাই আমার মৃত্যুর জন্য যথেষ্ট। তুমি ভালো থাকিও সানশাইন, তোমার নির্বাসিত জীবন সুখের হোক। আমি ভালোবাসিতে বাসিতে ভালোবাসার দাবি ছাড়িয়ে দিলাম, যাও। নন্দ অন্ধকারে একটা ব্যথিত দৃষ্টি দেখে চমকে উঠল। সে দৃষ্টির কোণ ঘেঁষে সে ঘৃণা দেখল কি? হয়তো দেখল ভালোবাসার আখি যুগ হলে ঘৃণার দৃষ্টি নিয়ে নন্দা ভালো থাকতে পারবে। স্টিফেন আর অ্যালেন বাড়ি থেকে বেশ দূরে আসতেই হাঁপিয়ে উঠল। খানিক জিরিয়ে পাশ ফিরতেই দেখে ললিতা দাঁড়িয়ে আছে ক্ষীণ হেসে। অন্যদিকে অলকানন্দার নির্বাসন মহলে দাও দাও করে আগুন জ্বলছে। নন্দা দৌড়াচ্ছে না, বাঁচতে চাচ্ছে না। চোখ বন্ধ করে তার আসন্ন মৃত্যুর অপেক্ষা করছে। তার আর কোনো ভয় নেই। ঘৃণার জীবনের সমাপ্তিতে তার আসন্ন। অনাকাঙ্ক্ষিত নির্বাসনও যেন মুক্তি পায়। হয়তো অন্য কোনো গল্পে, অন্য কোনো গদ্যে আবার মিলন হবে তাদের। সেদিন কল্পনা, ভ্রম, চতুরতা, ঘৃণা কিছুই থাকবে না তাদের মাঝে। সেদিন দেশ জাতির ভেদাভেদও থাকবে না তাদের মধ্যে। সেদিন নন্দা স্বীকার করবে, এই শুভ্ররাঙা পুরুষকে ভালোবেসে সে ধন্য হয়েছে, সে ইতিহাস হয়েছে।